রাইবোজোমগুলো হলো এমন পর্দাবিহীন অঙ্গাণু যেগুলো প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক উভয় ধরনের কোষেই পাওয়া যায়। তার মানে রাইবোজোম পর্দাবিহীন অঙ্গাণু, প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক উভয় ধরনের কোষেই থাকে। রাইবোজোম কেবলমাত্র কোষের সাইটোপ্লাজমেই নয়, অপর দুটি কোষীয় অঙ্গাণু ক্লোরোপ্লাস্ট উদ্ভিদে এবং মাইটোকন্ড্রিয়া এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামেও থাকে। কি বললো? যে রাইবোজোম কেবলমাত্র কোষের সাইটোপ্লাজমে থাকে না, তার মানে রাইবোজোম কোষের সাইটোপ্লাজমেও থাকে, সঙ্গে সঙ্গে একই সঙ্গে ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামেও থাকে। এর মানে হলো যে এটা যদি আমাদের একটা কোষ হয়, এটা এরকম নিউক্লিয়াস আছে, তো সাইটোপ্লাজমে এবং এরকম পর্দাবিহীন রাইবোজোম থাকে। আর কোথায় কোথায় থাকে তাহলে মনে রাখতে হবে। আর ক্লোরোপ্লাস্ট শুধু উদ্ভিদ কেন বলেছে? কারণ ক্লোরোপ্লাস্ট জিনিসটা শুধুমাত্র উদ্ভিদ কোষেই থাকে। ক্লোরোপ্লাস্ট একটা কোষীয় অঙ্গাণুর নাম, সেটা কেবলমাত্র উদ্ভিদ কোষেই থাকে, তার মধ্যে রাইবোজোম থাকে। আর যদি প্রাণী কোষের কথা, আর মাইটোকন্ড্রিয়া, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো উদ্ভিদ প্রাণী উভয় কোষেই থাকে। ক্লোরোপ্লাস্টটা স্পেসিফিক্যালি উদ্ভিদে থাকে, প্রাণীতে থাকে না। তো মাইটোকন্ড্রিয়া বলে এক রকমের অঙ্গাণু হয় যা কোষে থাকে, সেটাতে রাইবোজোম থাকে। আর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, RER, এরকম নিউক্লিয়াস থেকে এক প্রকার স্ট্রাকচার বের হয়, এটাকে একদম বেরিয়ে এরকম কোষ পর্দা অব্দি টানা থাকে, অনেকগুলো থাকে এরকম কোষের ভেতরে, এরকম জালকাকার স্ট্রাকচার তৈরি করে এগুলো। তো এগুলোর গায়ে গায়ে এরকম রাইবোজোম থাকে। এগুলোর গায়ে গায়ে রাইবোজোম থাকলে সেটাকে বলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কারণ এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তো এই স্ট্রাকচারটা, জালকটা, তো তার উপরে যদি রাইবোজোম থাকে অমসৃণ হয়ে গেল ব্যাপারটা, তাই অমসৃণ। আর যদি রাইবোজোম নাও থাকতে পারে, যদি না থাকে তখন ব্যাপারটা মসৃণ, তখন সেটাকে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে, মানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে? তাহলে একটা কোষের ভেতরে আমরা রাইবোজোম অনেক জায়গায় পাই। কোথায় কোথায়? এক, সাইটোপ্লাজমে, দুই, ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের ক্ষেত্রে, এছাড়া মাইটোকন্ড্রিয়া এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। মাইটোকন্ড্রিয়া এরকম হয় দেখতে, এরকম আমরা পরে দেখতে পাবো। তো মাইটোকন্ড্রিয়ার ভেতরে এরকম রাইবোজোম থাকে। ক্লোরোপ্লাস্ট এরকম হয়, এরকম কিছু ডিস্ক থাকে এর ভিতরে। তো এরকম জায়গায় জায়গায় রাইবোজোম থাকে, এগুলো আমরা পরে এরকম দেখতে পাবো স্ট্রাকচার আরো। ঠিক আছে। আকার, আকৃতি ও কার্যের নিরিখে কোষের মধ্যে ব্যাপক ভিন্নতা আছে, একদমই তাই। এক এক রকমের কোষ এক এক রকম হয়। ব্যাকটেরিয়ার কোষ একরকম দেখতে হয়, অ্যামিবার কোষ একরকম দেখতে হয়, উদ্ভিদ কোষ একরকম দেখতে হয়, প্রাণী কোষ অন্যরকম দেখতে হয়। এরকম আকার হোক, আকৃতি হোক, কার্য হোক, বিভিন্ন ধরনের কোষ আছে, বিভিন্ন ধরনের, কোনো সীমা নেই কত রকমের। ভীষণ ইম্পর্টেন্ট যে ক্ষুদ্রতম কোষ কে? ক্ষুদ্রতম কোষ হলো মাইকোপ্লাজমা, মনে রাখতে হবে। মাইকোপ্লাজমা একটা এককোষী জীব, ঠিক আছে, এককোষী জীব, এবং এটা হচ্ছে ক্ষুদ্রতম কোষ। মাইটোপ্লাজমা এক প্রকারের এককোষী প্রোক্যারিওটিক জীব, এটি কিন্তু ক্ষুদ্রতম। এর আকার কত? 0.3 মাইক্রোমিটার লম্বা, মাইক্রোমিটার লম্বা। যেখানে ব্যাকটেরিয়াকে আমরা জানি ব্যাকটেরিয়া কত ছোট যে চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপে দেখতে হয়, সেখানে ব্যাকটেরিয়ার সাইজ 3.5 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে, কিন্তু মাইকোপ্লাজমা, যে কিনা ক্ষুদ্রতম কোষ, তার সাইজ 0.3 মাইক্রোমিটার। মানে কতটা ছোট, কতটা ছোট? 1 মাইক্রোমিটার মানে 10⁻⁻6 মিটার, মানে 1 মিটারের 10⁻6 ভাগের 1 ভাগ, 1/10⁻6 মিটার। 10⁻6 মানে কত? প্রায় 10 লাখ, 1 মিলিয়ন। তাহলে 1 মিটারকে যদি আমরা 1 মিলিয়ন ভাগে ভাগ করি, তার 1 ভাগ কিনা 1 মাইক্রোমিটার, তো এই তারও আবার 0.3 মাইক্রোমিটার।
মানে ভাবা যাচ্ছে কত ছোট মাইক্রোপ্লাজমা, ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া দেখাই যাবে না, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। প্রচুর প্রশ্ন আসে, ক্ষুদ্রতম কোষ কি? মাইক্রোপ্লাজমা। এবং সাইজ কত? 0.3 মাইক্রোমিটার। আর বৃহত্তম কোষ কি? এক কোষ উট পাখির ডিম। উট পাখির ডিম হচ্ছে আমাদের বৃহত্তম কোষ। তাহলে ক্ষুদ্রতম কোষ কি? একটা সিঙ্গেল কোষ যে কিনা ক্ষুদ্রতম, সে মাইক্রোপ্লাজমা। আর সবচেয়ে বড় যে কোষের অস্তিত্ব আছে, একটা সিঙ্গেল কোষ, সেটা হচ্ছে উট পাখির ডিম। এই যে আমরা যে ডিম জিনিসটা জানি, ডিম কিন্তু আদতে একটা কোষ, কিন্তু সত্যিকারের কোষ। এই যে পাখিরা যে ডিমটা দেয়, তার ভেতরে, খোলসের ভেতরে একটা কোষ থাকে। সেই কোষটা বিভাজন করে 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 পাখি বা অন্য সরীসৃপরাও ডিম দেয়, অনেকেই ডিম দেয়, সেগুলো একটা প্রাণী তৈরি হয়। কিন্তু আমরা কি করি? আমরা বিভাজন করার আগেই ডিমটা নষ্ট করে দিই। তার ফলে আমরা ডিম রূপে ডিমটাকে পাই, প্রাণী রূপে না। তো ডিমের ভেতরে যে আমরা তরল জিনিসটা দেখি, একটা সাদা সাদা, যেটা সাদা হয়ে যায় সিদ্ধ করলে, সেটা হচ্ছে সাইটোপ্লাজম। আর যে কুসুমটা থাকে হলুদ, সেটা কিন্তু নিউক্লিয়াস। এটা মানে দৃশ্যমান সবচেয়ে বড় কোষ কিন্তু ডিম। সবচেয়ে বড় কোষ ডিম হয়। ডিম আসলে একটা কোষ, যার নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম আছে। নিউক্লিয়াসটা হলো কুসুম আর সাইটোপ্লাজমটা হলো রসটা। কিন্তু ডিম হচ্ছে খালি চোখে দেখা যায়, এটা একমাত্র কোষ যেটা খালি চোখে দেখা যায়। তাই যে কোনো ডিমই কোষ। কিন্তু যত ডিম আছে পৃথিবীতে, যারা যারা ডিম দেয়, যে কোনো পাখি হোক, সরীসৃপ হোক, পোকামাকড় হোক, সবগুলো ডিমের মধ্যে উট পাখির ডিমের আকৃতি সবচেয়ে বড় হয়। একে তো ডিম একটা কোষ, সেই কোষকে আমরা চোখে দেখতে পাই, তার মানে অবশ্যই সে একটা বড় কোষ। কিন্তু সেই সবকটা ডিমের মধ্যে যেটা মানে সবচেয়ে বড় সাইজে, সেটা হচ্ছে উট পাখির ডিম। তাই উট পাখির ডিম হচ্ছে বৃহত্তম কোষ। ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। উট পাখির ডিম বৃহত্তম কোষ। বহুকোষী জীবদের মধ্যে মানুষের লোহিত রক্তকণিকাকে রেড ব্লাড সেল, আরবিসিও বলে। আমরা জানি মানুষের দেহের যে রক্ত, তাতে অনেক রকম কণিকা থাকে, 3 রকমের থাকে। আরবিসি থাকে, লোহিত রক্তকণিকা; শ্বেত রক্তকণিকা, ডাব্লিউবিসি। আর কি থাকে আরেকটা? তোমরা কমেন্ট সেকশনে জানাও, যেটা আমাদের রক্ত জমাট হতে সাহায্য করে। 3 নম্বর। তো লোহিত রক্তকণিকা বা আরবিসির যে ব্যাস, সেটা প্রায় 7 মাইক্রোমিটার। ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। এটা কিন্তু আসে যে লোহিত রক্তকণিকার ব্যাস কত? 7 মাইক্রোমিটার। তাহলে আমাদের মনে রাখতে হবে কিন্তু মাইক্রোপ্লাজমার সাইজ কত? 0.3 মাইক্রোমিটার। এই যে এখানে আমরা দেখলাম। তারপরে ব্যাকটেরিয়া কত? 3.5 মাইক্রোমিটার, সেটা মনে রাখতে হবে। তারপরে উট পাখির ডিম বৃহত্তম, সাইজ দেওয়া নিয়ে দরকার নেই। লোহিত রক্তকণিকার ব্যাস 7 মাইক্রোমিটার, মনে রাখতে হবে। আর মানুষের দেহ যতগুলো কোষ আছে, তার মধ্যে দীর্ঘতম হচ্ছে স্নায়ুকোষ। স্নায়ুকোষ সবচেয়ে বড় হয়, এরকম হয় দেখতে। সবচেয়ে বড় হয় স্নায়ুকোষ, মানে দীর্ঘতম হয়, লেন্থটা অনেক বেশি হয় মানুষের দেহে যতগুলো কোষ আছে। তো দেখা গেল কোষ তাদের আকৃতি অনুযায়ী বিভিন্ন প্রকারের হয়। অবশ্যই হবে, কেউ গোলাকার হবে, কেউ এরকম স্নায়ুকোষের মতো লম্বা হবে, কেউ চ্যাপ্টা হবে। এই যে বিভিন্ন আকৃতির কোষ দেখি আমরা, এই যে স্নায়ুকোষ শাখা প্রশাখা যুক্ত হয় এবং লম্বা হয়। ছবিগুলো ভালো করে মনে রাখতে হবে, ছবি দিয়ে বলবে কি কোষ। এটা স্নায়ুকোষ। লোহিত রক্তকণিকা এরকম হয় দেখতে, এরকম গোলাকার হয়। আর এই গোলটা কি? এটা বোঝা যাচ্ছে যে চ্যাপ্টা, মানে এটা হচ্ছে সাইড ভিউ। মানে এইটা হচ্ছে মাঝখানে, মানে দুই দিকটা এরকম খোলা থাকে, আর মাঝখানটাই, এটা মানে হচ্ছে মাঝখানের গোলাকার দিকটা, মানে এই যে এই দিকটা। আর এটা এরকম, মানে ডিস্ক পয়সার মতো হয় দেখতে, কিন্তু পয়সার মাঝখানটা একটু এরকম টাইপের হয়, দুই দিকটা এরকম হয়, এই টাইপের হয় দেখতে। এটা সাইড ভিউ লোহিত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা অ্যামিবা আকৃতির দেখতে হয়। অ্যামিবা আকৃতি মানে কোনো নির্দিষ্ট আকার নেই, যেমন তেমন। ঠিক আছে, এদের আকারের বৈশিষ্ট্যটা একটু মনে রাখতে হবে, যে গোল, লোহিত রক্তকণিকা গোল হয়, অবশ্যই গোল, হ্যাঁ। এবং দ্বি অবতল হয়। দ্বি অবতল মানে এই যে পৃষ্ঠ দুটো, এই পৃষ্ঠটা আর পিছনের দিকে যে পৃষ্ঠটা আছে, সেটা একটু অবতল টাইপের হয়, এরকম টাইপের হয় দুই দিকে। এটা নিচের দিকে থাকে, এটা এরকম থাকে, আর দুই দিকটা এরকম থাকে।
ঠিক আছে? এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে, বিশেষত্বটা আসতে পারে। বলে দেবে লোহিত রক্তকণিকা গোল এবং দ্বি উত্তল হয়, তাহলে তথ্যটা ভুল, দ্বি অবতল হয়। শ্বেত রক্তকণিকা দ্বি অবতল হয়, কিন্তু শ্বেত রক্তকণিকার আকৃতি অ্যামিবা আকৃতির, মানে কোনো আকৃতি নেই, তাহলে সেই তথ্যটা ভুল হয়ে যাবে। এটা হচ্ছে স্তম্ভাকার আবরণী কোষ, লম্বা সরু। এটা হচ্ছে আমাদের ত্বকের কোষ, এরকম হয় দেখতে, এপিডার্মিক সেল বলে। ত্বকের কোষগুলো এরকম হয়, স্তম্ভাকৃতি। এটা ট্র্যাকিড, ট্র্যাকিড উদ্ভিদ দেহে থাকে। উদ্ভিদের যে কাণ্ড, যেটা তার ভেতরে এরকম ট্র্যাকিডের মতো লম্বা লম্বা থাকে। এগুলো পরিবহনের সাহায্য করে, ওই জন্য লম্বা লম্বা হয়। কারণ আমরা জানি তো উদ্ভিদ মাটি থেকে জল শোষণ করে এরকম পাতাতে নিয়ে যায়, তাই তো? তো লম্বা লম্বা কোষ হলে পরিবহন করতে সুবিধা হয়, তাই উদ্ভিদের কাণ্ডের কোষগুলো এরকম হয়, ট্র্যাকিড। এটা কি? এটা হচ্ছে মেজোফিল কোষ, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ছবি দিয়ে বলবে কি কোষ, এটাকে চিনে রাখো, এটা মেজোফিল কোষ। মেজোফিল কোষ কিরকম হয় দেখতে? গোল হয় কিন্তু ডিম্বাকৃতি হয়। মেজোফিল কোষ কি কোষ? একটা গাছের পাতা, যেটা পাতার মধ্যে মেজোফিল কলা থাকে। কারণ এই মেজোফিল কলার ভেতরে কি থাকে? ক্লোরোফিল থাকে। আমরা জানি ক্লোরোফিল সালোক সংশ্লেষে সাহায্য করে, অক্সিজেন গ্রহণে সাহায্য করে, সূর্যের আলো করতে সাহায্য করে। অক্সিজেন তো পত্ররন্ধ্র দিয়ে ঢোকে, পাতার নিচে পত্ররন্ধ্র থাকে। পাতার উপরের পৃষ্ঠে পত্ররন্ধ্র থাকে না, কিন্তু পাতার নিচের পৃষ্ঠে পত্ররন্ধ্র থাকে। উপরের দিকে মেজোফিল কলা থাকে, যেখানে সূর্যের রশ্মি পড়ে এরকম করে। সূর্যের রশ্মি শোষণ করতে ক্লোরোফিল সাহায্য করে। সেই ক্লোরোফিল কোথায় থাকে? মেজোফিল কোষে থাকে। তাহলে মেজোফিল কোষ কোথায় থাকে? গাছের পাতায় থাকে। ঠিক আছে? তাহলে এটুকু আমরা বুঝলাম। তাহলে কিছু চাকরি, তাহলে বিভিন্ন কোষ বিভিন্ন আকারের হয়, কিছু চাকরি আকৃতির, কিছু বহুভুজ আকৃতি, স্তম্ভাকৃতি, ঘনাকৃতি, সূত্রের ন্যায়, বিভিন্ন বিভিন্ন হয়। তো কাজের উপর ভিত্তি করে কিন্তু কোষের আকৃতি ভিন্ন ভিন্ন হতে পারে। এটা আমরা মনে রাখবো, এই লাইনটা। তাহলে এটা আমরা মাথায় রাখবো যে কাজের উপর ভিত্তি করে কোষের আকৃতি ভিন্ন ভিন্ন হতে পারে।